প্রিয় শ্রোতা বন্ধুরা, বেঙ্গলি অডিও স্টোরি মঞ্চে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি রাজশেখর বসু পরশুরাম গ্রন্থাবলী থেকে নেওয়া পরশ পাথর গল্পটি পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি গল্প পরশ পাথর। পরেশবাবু একটি পরশ পাথর পেয়েছেন। কবে পেয়েছেন, কোথায় পেয়েছেন, কেমন করে সেখানে এলো, আরও পাওয়া যায় কিনা, এইসব খোঁজে আপনাদের দরকার কি? যা বলছি শুনে যান। পরেশবাবু মধ্যবিত্ত মধ্যবয়স্ক লোক, পৈতৃক বাড়িতে থাকেন, ওকালতি করেন। রোজগার বেশি নয়, কোনো রকমে সংসার যাত্রা নির্বাহ হয়। একদিন আদালত থেকে বাড়ি ফেরবার পথে একটি পাথরের নুড়ি কুড়িয়ে পেলেন। জিনিসটা কি তা অবশ্য তিনি চিনতে পারেননি। একটু নতুন রকমের পাথর দেখে রাস্তার এক পাশ থেকে তুলে নিয়ে পকেটে পুরলেন। বাড়ি এসে তাঁর অফিস ঘরের তালা খোলবার জন্য পকেট থেকে চাবি বার করে দেখলেন তার রং হলদে। পরেশবাবু আশ্চর্য হয়ে ভাবলেন, ঘরের চাবি তো লোহার, পিতলের হলো কি করে? হয়তো চাবিটা কোনোদিন হারিয়েছিল। গৃহিণী তাঁকে না জানিয়েই চাবিওয়ালা থেকে এই পিতলের চাবিটা কুড়িয়েছেন। এতদিন পরেশবাবুর নজরে পড়েনি। পরেশবাবু ঘরে ঢুকে মানিব্যাগ ছাড়া পকেটের সমস্ত জিনিস টেবিলের উপর ঢাললেন। তারপর দোতলায় উঠলেন। চাবির কথা তার আর মনে রইল না। জলযোগ এবং ঘণ্টাখানিক বিশ্রামের পর তিনি মকদ্দমার কাগজপত্র দেখবার জন্য আবার নিচের ঘরে এলেন এবং আলো জ্বাললেন। প্রথমেই পাথরটির উপর তার নজরে পড়ল। বেশ গোল গাল চকচকে নুড়ি। কাল সকালে তার ছোট খোকাকে দেবেন, সে গুলি খেলবে। পরেশবাবু তাঁর টেবিলের দেরাজ টেনে পাথরটি রাখলেন। তাতে ছুরি, কাঁচি, পেন্সিল, কাগজ, খাম প্রভৃতি নানা জিনিস আছে। কি আশ্চর্য! ছুরি আর কাঁচি হলদে রঙের হয়ে গেল। পরেশবাবু পাথরটি নিয়ে তার কাঁচের দোয়াতে ঠেকালেন, কিছুই হলো না। তারপর একটা শীষের কাগজ চাপায় ঠেকালেন, হলদে আর প্রায় ডবল ভারী হয়ে গেল। পরেশবাবু কাঁপা গলায় তার চাকরকে ডেকে বললেন, হরিয়া, উপর থেকে আমার ঘড়িটা চেয়ে নিয়ে আয় তো। হরিয়া ঘড়ি এনে দিয়ে চলে গেল। নিকেলের সস্তা হাত ঘড়ি, তাতে চামড়ার ফিতে লাগানো। পাথর ছোঁয়ানো মাত্র ঘড়ি আর ফিতের বকলস সোনা হয়ে গেল। সঙ্গে সঙ্গে ঘড়িটাও বন্ধ হলো, কারণ স্প্রিংও সোনা হয়ে গেছে, তার আর জোরও নেই। পরেশবাবু কিছুক্ষণ হতভম্ব হয়ে রইলেন। ক্রমশ তার জ্ঞান হলো যে তিনি একটা অতি দুর্লভ পরশ পাথর পেয়েছেন, যা ছোঁয়ালে সব ধাতুই সোনা হয়ে যায়। তিনি হাত জোর করে কপালে বারবার ঠেকাতে লাগলেন আর বললেন, জয় মা কালী, জয় মা কালী। এত দয়া কেন মা? মা, হরি, তুমি সত্য, তুমি সত্য। এ কি লীলা খেলছো বাবা? স্বপ্ন দেখছি না তো? পরেশবাবু তার বাঁ হাতে একটা প্রচন্ড চিমটি কাটলেন। তবু ঘুম ভাঙল না। অতএব স্বপ্ন নয়। তার মাথা ঘুরতে লাগলো, বুক ধড়ফড় করতে লাগলো। শকুন্তলার মতন তিনি বুকে হাত দিয়ে বললেন, হৃদয়, শান্ত হও। এখনোই যদি ফেল করো, তবে এই দেবতার দান, কুবেরের ঐশ্বর্য
ভোগ করবে কে? পরেশবাবু শুনেছিলেন এক ভদ্রলোক লটারিতে 4 লাখ টাকা পেয়েছেন শুনে আহ্লাদে এমন লাফ মেরেছিলেন, কড়িকাঠে লেগে তার মাথা ফেটে গিয়েছিল। পরেশবাবু নিজের মাথা দুহাত দিয়ে চেপে রাখলেন, পাছে লাফ দিয়ে ফেলেন। অত্যন্ত দুঃখের মতন অত্যন্ত আনন্দও কালক্রমে অভ্যস্ত হয়ে যায়। পরেশবাবু শীঘ্রই প্রকৃতস্থ হলেন এবং অতঃপর কি করবেন তা ভাবতে লাগলেন। হঠাৎ জানাজানি হওয়া ভালো নয়। কোন শত্রু কি বাধা দেবে বলা তো যায় না। এখন শুধু তার গৃহিণী গিরিবালাকেই জানাবেন। কিন্তু মেয়েদের পেটে কথা থাকে না। পরেশবাবু দোতলায় গিয়ে একটু একটু করে সইয়ে সইয়ে পত্নীকে তার মহা সৌভাগ্যের খবর জানালেন এবং ৩৩ কোটি দেবতার দিব্যি দিয়ে বললেন, খবরদার যেন জানাজানি না হয়। গৃহিণীকে সাবধান করলেন বটে, কিন্তু পরেশবাবু নিজেই একটু বেসামাল হয়ে পড়লেন। শোবার ঘরের একটা লোহার কড়িতে পরশ পাথর ঠেকালেন। কড়িটা সোনা হওয়ার ফলে নরম হয়ে গেল আর ছাদ বসে গেল। বাড়িতে ঘটি বাটি থালা বালতি যা ছিল সবই সোনা করে ফেললেন। লোকে দেখে আশ্চর্য হয়ে ভাবতে লাগলো, এসব জিনিস গিল্টি করা হলো কেন? ছেলে মেয়ে আত্মীয় বন্ধু নানা রকম প্রশ্ন করতে লাগলো। পরেশবাবু ধমক দিয়ে বললেন, যাও যাও, বিরক্ত করো না। আমি যাই করি না কেন, তোমাদের মাথা ব্যথা কিসের? প্রশ্নের ঠেলায় অস্থির হয়ে পরেশবাবু লোকজনের সঙ্গে কথা বলা মেলামেশা প্রায় বন্ধ করে দিলেন। মক্কেলরা স্থির করেই নিলেন যে তাঁর মাথা খারাপ হয়ে গেছে। এরপর পরেশবাবু ধীরে ধীরে অগ্রসর হতে লাগলেন। তাড়াতাড়ি করলে বিপদ হতে পারে। কিছু সোনা বেচে নোট পেয়ে ব্যাংকে জমা দিলেন, কোম্পানির কাগজ আর নানা রকম শেয়ার কিনলেন। বালিগঞ্জে 20 বিঘা জমির ওপর প্রকাণ্ড বাড়ি আর কারখানা করলেন। ইট সিমেন্ট লোহা কিছুই অভাব রইল না, কারণ কর্তাদের বশ করা তার পক্ষে অতি সহজ। এক জায়গায় রাশি রাশি মরচে পড়া মোটর ভাঙা লোহার টুকরো পড়ে আছে। জিজ্ঞাসা করলেন, কত দর? লোহার মালিক অতি নির্লোভ বললে, জঞ্জাল তুলে নিয়ে যান বাবু, গাড়ি ভাড়াটা দিতে পারবো না। পরেশবাবু রোজ 10-20 মণ উঠিয়ে আনতে লাগলেন। খাস কামরায় লুকিয়ে পরশ পাথর ছোঁয়ান আর তৎক্ষণাৎ সোনা হয়ে যায়। 10 জন গুর্খা দারোয়ান আর 5 জন বুলডগ কারখানার ফটক পাহারা দেয়। বিনা হুকুমে কেউ ঢুকতে পারে না। সোনা তৈরি আর বিক্রি সবচেয়ে সোজা কারবার, কিন্তু রাশি পরিমাণে উৎপাদন করতে গেলে একলা তো আর পারা যায় না। পরেশবাবু কাগজে বিজ্ঞাপন দিলেন এবং অনেক দরখাস্ত বাতিল করে সদ্য এমএসসি পাস প্রিয়তোষ হেনরি বিশ্বাসকে 150 টাকায় বহাল করলেন। তাঁর আত্মীয় স্বজন বিশেষ কেউই নেই। সে পরেশবাবুর কারখানাতেই বাস করতে লাগলো। প্রিয়তোষ পাতকৃত স্নান আহার ইত্যাদির জন্য দৈনিক 1 ঘন্টার বেশি সময় নেয় না। 7 ঘন্টা ঘুম আর 8 ঘন্টা কারখানার কাজ করে। বাকি 8 ঘন্টা সে তার কলেজের সহপাঠিনী হিন্দোলা মজুমদারের উদ্দেশ্যে বড় বড় কবিতা আর প্রেমপত্র লেখে এবং হরদম চা আর সিগারেট খায়। অতি ভালো ছেলে, কারোর সঙ্গে মেশে না, রবিবারে গির্জাতেও যায় না, কোনো বিষয়ে কৌতূহল নেই, কখনো জানতেও চায় না এত সোনা আসে কোথা থেকে। পরেশবাবু মনে করেন তিনি পরশ পাথর ছাড়া আরেকটি রত্ন পেয়েছেন এই প্রিয়তোষ ছোকরা।
সে বৈদ্যুতিক হাঁপড়ে বড় বড় মুচিতে সোনা গলায় আর মোটা মোটা বাট বানায়। পরেশবাবু তা এক মারোয়ারি সিন্ডিকেটকে বেচেন। ব্যাংকের খাতায় তাঁর জমা অঙ্কের পর অঙ্ক বাড়তে থাকে। পরেশ গৃহিণীর এখন ঐশ্বর্যের সীমা নেই। গহনা পরে পরে তার সর্বাঙ্গে বেদনা হয়েছে। সোনার উপর ঘেন্না ধরে গেছে। তিনি শুধু দুহাতে শাখা এবং গলায় রুদ্রাক্ষ ধারণ করতে লাগলেন। কিন্তু পরেশবাবুর কার্যকলাপ বেশি দিন চাপা রইল না। বাংলা সরকারের আদেশে পুলিশের লোক পিছনে লাগলো। তারা সহজেই বশে এলো, কারণ রামরাজ্যের রীতিনীতি এখনো তাদের রপ্ত হয়নি। 10-20 ভরি পেয়েই তারা ঠান্ডা হয়ে গেল। বিজ্ঞানীর দল আহার নিদ্রা ত্যাগ করে নানা রকম জল্পনা করতে লাগলেন। যদি তারা 2-10 বৎসর আগে জন্মাতেন, তবে অনায়াসে বুঝে ফেলতেন যে পরেশবাবু পরশ পাথর পেয়েছেন। কিন্তু আধুনিক বিজ্ঞানে পরশ পাথরের কোনো স্থান নেই। অগত্যা তারা সিদ্ধান্ত করলেন যে পরেশবাবু কোনো রকমে একটা পরমাণু ভাঙবার যন্ত্র খাড়া করেছেন এবং ভাঙা পরমাণুর টুকরো জুড়ে জুড়ে সোনা তৈরি করছেন, যেমন ছেঁড়া কাপড় থেকে কাঁথা তৈরি হয়। মুশকিল এই যে পরেশবাবুকে চিঠি লিখলে উত্তর পাওয়া যায় না, আর প্রিয়তোষটা ইডিয়েট বললেই চলে। নিতান্ত পীড়াপিড়ি করলে বলে, আমি শুধু সোনা গলাই, কোথার থেকে আসে তা জানি না। বিদেশের বিজ্ঞানীরা প্রথমে পরেশবাবুর ব্যাপার গুজব মনে করে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু অবশেষে তারাও চঞ্চল হয়ে উঠলেন। বিশেষজ্ঞদের উপদেশে ঘাবড়ে গিয়ে ভারত সরকার স্থির করলেন যে পরেশবাবু ডেঞ্জারাস পারসন, কিন্তু কিছুই করতে পারলেন না, কারণ পরেশবাবু কোনো বেআইনি কাজ করছেন না। তাকে গ্রেপ্তার এবং তার কারখানা করবার জন্য একটা অর্ডিন্যান্স জারির প্রস্তাব উঠল, কিন্তু ক্ষমতাশালী দেশি বিদেশি লোকের আপত্তির জন্য তার হলো না। ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া প্রভৃতি রাষ্ট্রের ভারত অবস্থিত দূতরা পরেশবাবুর উপর কড়া সুনজর রাখলেন। তাকে বারবার ডিনারে নিমন্ত্রণ করলেন। পরেশবাবু চুপচাপ খেয়ে যান, মাঝে মাঝে ইয়েস নো এই বলতেন, কিন্তু তার পেটের কথা কেউ বার করতে পারে না। শ্যাম্পেন খাইয়েও নয়। বাংলাদেশের কয়েকজন কংগ্রেসী নেতা তাঁকে উপদেশ দিয়েছেন, রাষ্ট্রের মঙ্গলের জন্য আপনার রহস্য শুধু আমাদের কজনকেই জানিয়ে দিন। কয়েকজন কমিউনিস্ট তাকে বলেছেন, খবরদার কারো কথা শুনবেন না মশাই, যা করছেন করে যান, তাতেই জগতের মঙ্গল হবে। আত্মীয়, বন্ধু আর খোসামদের দল ক্রমেই বাড়ছে। পরেশবাবু তাদের যথাসাধ্য পারিতোষিক দিচ্ছেন, তবু কেউ খুশি হচ্ছেন না। শত্রুর দল কিংকর্তব্য বিমূঢ় হয়ে চুপ করে গেছে। ঐশ্বর্য বৃদ্ধি হলেও পরেশবাবু তার চাল বেশি বাড়াননি। তার গৃহিণীও সেকেলের নারী, টাকা ওড়াবার কায়দাও সে জানে না। তথাপি পরেশবাবুর নাম এখন ভুবন বিখ্যাত। তিনি নাকি 4টে নিজামকে পুষতে পারেন। তিনি কি খান, কি পড়েন, কি বলেন, তাও ইউরোপ আমেরিকার সংবাদপত্রে বড় বড় হরফে ছাপা হয়। সম্প্রতি দেশ বিদেশ থেকে প্রেমপত্র আসতে আরম্ভ করেছে। সুন্দরীরা নিজের নিজের ছবি পাঠিয়ে আর তাদের গুণ বর্ণনা করে লিখেছেন, ডিয়ারেস্ট স্যার, আপনার পুরাতন পত্নীটি রাখুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আপনি তো উদার প্রকৃতি হিন্দু, আমাকে শুদ্ধি করে আপনার হারেমে ভর্তি করুন, নয়তো বিষ খাবো। এইরকম চিঠি প্রত্যহ রাশি রাশি আসছে, আর গিরিবালা ছো মেরে কেড়ে নিচ্ছেন। তিনি একটি মেম সেক্রেটারি রেখেছেন,
সে প্রত্যহ চিঠির তর্জমা শোনায় এবং গিরিবালার আজ্ঞায় জবাব লেখেন। গিরিবালা রাগের বশে অনেক কড়া কড়া কথা বলে যান, কিন্তু মেমের বিদ্যা খুব কম। একটি কথাই শুধু লেখে, ড্যাম, অর্থাৎ দুর্মুখপুরি। গলায় দেবার দড়িও জোটে না তোদের? ইউরোপের 10 জন নামজাদা বিজ্ঞানী চিঠি লিখে জানিয়েছেন যে পরেশবাবু যদি সোনার রহস্য প্রকাশ করেন তবে তারা চেষ্টা করবেন যাতে তিনি রসায়ন, পদার্থবিদ্যা আর শান্তি এই 3টি বিষয়ের জন্য নোবেল প্রাইজ একসঙ্গেই পান। এ চিঠি পরেশ গৃহিণী প্রেমপত্র মনে করে মেমের মারফত জবাব দিয়েছেন, ড্যাম। পরেশবাবু সোনার দর ক্রমেই কমাচ্ছেন। বাজারে 115 টাকা ভরি থেকে 7 টাকা 10 আনায় নেমেছে। ব্রিটিশ সরকার সস্তার সোনা কিনে আমেরিকার ডলার লোন শোধ করছেন। আমেরিকা খুব রেগে গেছে, কিন্তু আপত্তি করবার যুক্তি স্থির করতে পারছে না। ভারতের স্টার্লিং ব্যালেন্সও ব্রিটেন কড়ায় গন্ডায় শোধ করতে চেয়েছিল, কিন্তু এদেশের প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন, আমরা তোমাদের সোনা ধার দিইনি, ডলারও দিইনি, যুদ্ধের সময় জিনিস সরবরাহ করেছি, সেই দেনা জিনিস দিয়েই তোমাদের গুনতে হবে। অর্থনীতি আর রাজনীতির ধুরন্ধরগণ ভাবনায় অস্থির হয়ে পড়েছেন, কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না। যদি এটা সত্য, ত্রেতা বা দাপর যুগ হতো তবে তারা তপস্যা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাহায্যে পরেশবাবুকে জব্দ করে দিতেন, কিন্তু এখন তো তা হবার জো নেই। কোনো কোনো পণ্ডিত বলছেন প্লাটিনাম আর রূপো চালাও, অন্য পণ্ডিত বলেছেন উফ, তাও হয়তো সস্তায় তৈরি হবে, রেডিয়াম বা ইউরেনিয়াম স্ট্যান্ডার্ড করা হোক, কিংবা প্রাচীনকালের মতন বিনিময় প্রথার লেনদেন চলুক। চার্চিলকে আর সামলানো যাচ্ছে না। তিনি ক্ষেপে গিয়ে বলছেন, আমরা কমনওয়েলথের সর্বনাশ হতে দেব না, ইউএনওর কাছে নালিশ করে সময় নষ্টও করব না। ভারতে আবার ব্রিটিশ শাসন স্থাপিত হোক, আমাদের ফৌজ গিয়ে ওই পরেশটাকে ধরে আনুক, আইল অফ ওয়াইটে ওকে নজরবন্দি করে রাখা হবে, সেখানে সে যত পারে সোনা তৈরি করুক, কিন্তু সে সোনা এম্পায়ারের সোনা, ব্রিটিশ রাষ্ট্রসংঘের সম্পত্তি, আমরাই তা বিলি করব। বার্নার্ড শ বলেছেন, সোনা একটা অকেজো ধাতু, তাতে লাঙল, কাস্তে, কুড়ুল, বয়লার ইঞ্জিন কিছুই হয় না। পরেশবাবু সোনার মিথ্যা প্রতিপত্তি নষ্ট করে ভালোই করেছেন। এখন তিনি চেষ্টা করুন যাতে সোনাকে ইস্পাতের মতন শক্ত করা যায়। সোনার খুর পেলেই আমি দাড়ি কামাবো। রাশিয়ার এক মুখপাত্র পরেশবাবুকে লিখেছেন, মহাশয়, আপনাকে পরম সমাদরে নিমন্ত্রণ করছি, আমাদের দেশে এসে বাস করুন। খাসা জায়গা, এখানে সাদায় কালোয় ভেদাভেদ নেই, আপনাকে মাথার মণি করে আমরা রাখবো। দৈবক্রমে আপনি নিশ্চয়ই আশ্চর্য শক্তি পেয়েছেন, কিন্তু মাপ করবেন, আপনার বুদ্ধি তেমন নেই। আপনি সোনা করতেই জানেন, কিন্তু তার সদ্ব্যবহার জানেন না। আমরা আপনাকে শিখিয়ে দেব। যদি আপনার রাজনৈতিক উদ্দেশ্য থাকে তবে আপনাকে সোভিয়েত রাষ্ট্রমঙ্গলের সভাপতি করা হবে। মস্কো শহরে 100 জমির ওপর একটি সুন্দর প্রাসাদ আপনার জন্য বানানো হবে। আর যদি আপনি নিরিবিলি চান তবে সাইবেরিয়ায় থাকতে পারবেন, একটি আস্ত নগর আপনাকে দেব। চমৎকার দেশ আপনাদের শাস্ত্রে, যার নাম উত্তর কুরু। এই চিঠিও গিরিবালা প্রেমপত্র ধরে নিয়ে জবাব দিয়েছেন, ড্যাম। পরেশবাবু সোনার দাম ক্রমশ খুব কমিয়েছেন, এখন 4.5 আনা ভরি। সমস্ত পৃথিবীতে খনিজ সোনা
প্রতি বৎসর আন্দাজ 20,000 মণ উৎপন্ন হয়। এখন পরেশবাবু একাই বৎসরে লাখ মণ ছাড়াচ্ছেন। গোল্ড স্ট্যান্ডার্ড অধঃপতে গেছে। সব দেশেই ভীষণ ইনফ্লেশন, নোট আর ধাতু মুদ্রার খোলামুচির সমান হয়েছে। মজুরি আর মাইনে বহুগুণ বাড়িয়েও লোকের দুর্দশা ঘুচছে না। জিনিসপত্র অগ্নিমূল্যা, চারিদিকে হাহাকার পড়ে গেছে। ভিন্ন ভিন্ন দলের 10 জন অনশনব্রতী মৃত্যুপণ করে পরেশবাবুর ফটকের সামনে শুয়ে পড়েছেন। মাঝে মাঝে তিনি বেনামি চিঠিও পাচ্ছেন। তুমি জগতের শত্রু, তোমাকে খুন করব। গিরিবালা কান্নাকাটি আরম্ভ করেছেন। কেবলই বলছেন, যদি শান্তিতে থাকতে নাই পারি তবে ধনদৌলত নিয়ে কি হবে? সর্বনেশে পাথরটাকে বিদায় করো তো, বিদায় করো। সব সোনা গঙ্গায় ফেলে দিয়ে কাশীবাস করবে চলো। পরেশবাবুও মনস্থির করে ফেললেন। সকালবেলা প্রিয়তোষকে সোনা তৈরির রহস্য জানিয়ে দিলেন। প্রিয়তোষ নির্বিকার। পরেশবাবু তাকে পরশ পাথরটি দিয়ে বললেন, এটাকে আজই ধ্বংস করে ফেলো, পুড়িয়ে, অ্যাসিডে গলিয়ে অথবা অন্য যে কোনো উপায়ে পারো। প্রিয়তোষ বললে, রাইট। বিকেলবেলা একজন দারোয়ান দৌড়ে এসে পরেশবাবুকে বললে, জলদি আসুন হুজুর, বিশ্বাস সাহেব পাগলা হয়ে গেছেন, আপনাকে ডাকছেন। পরেশবাবু তাড়াতাড়ি গিয়ে দেখলেন প্রিয়তোষ তার শোবার ঘরে খাটিয়ায় শুয়ে কাঁদছে। পরেশবাবু জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? প্রিয়তোষ উত্তর দিলে, এই চিঠিটা পড়ে দেখুন স্যার। পরেশবাবু পড়লেন, প্রিয় হে প্রিয়, বিদায়। বাবা রাজি নয়, তার নানা রকম আপত্তি। তোমার চালচুলো নেই, মোটে 150 টাকা মাইনে পাও, তার ওপর আবার জাতে খ্রিস্টান, আবার আমার চাইতেও বয়সে 1 বছরের ছোট। বললেন, বিয়ে তো হতেই পারে না। আরেকটিও খবর শোনো, গুঞ্জন ঘোষের নাম শুনেছ? চমৎকার গায়, সুন্দর চেহারা, কোকড়া চুল, সিভিল সাপ্লাইয়ে 600 টাকা মাইনে পায়। বাপের একমাত্র ছেলে, বাপ কন্ট্রাক্টারি করে কোটি টাকা করেছে। সেই গুঞ্জনের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। দুঃখ করো না লক্ষ্মীটি, বকুল মল্লিককে চেনো তো? আমার চেয়ে 3 বছরের জুনিয়র, ডায়োসিসানে একসঙ্গে পড়েছি। আমার কাছে দাঁড়াতে পারে না। তা হোক, অমন মেয়ে একটুও পাওয়া যাবে না। বকুলকে বাগাও, তুমি সুখী হবে। প্রিয় ডার্লিং, এই আমার শেষ প্রেমপত্র। কাল থেকে তুমি আমার ভাই, আমি তোমার স্নেহময়ী দিদি। ইতি আজ পর্যন্ত তোমার ওই হিন্দোলা। চিঠি পড়ে পরেশবাবু বললেন, তুমি তো আচ্ছা বোকা হে। হিন্দোলা নিজেই সরে পড়ছে, এ তো অতি সুখবর। এতে দুঃখ কিসের? তোমার আবার কালীঘাটে পুজো দেওয়া চলে না, না হয় গির্জায় 2টো মোমবাতি জেলে দিও। নাও এখন ওঠো, চোখে মুখে জল দাও, চা আর খানকতক লুচি খাবে এসো। হ্যাঁ, ভালো কথা। পাথরটার কোনো গতি করতে পারলে? প্রিয়তোষ সকরুণ স্বরে বললে, গিলে ফেলেছি স্যার। এ প্রাণ আর আমি রাখবো না। আপনার পাথর আমার সঙ্গেই কবরে যাবে। ও, এতদিনের ভালোবাসার পর এখন কি না গুঞ্জন ঘোষ? পরেশবাবু আশ্চর্য হয়ে বললেন, পাথরটা গিললে কেন? বিষ নাকি? প্রিয়তোষ বললে, কম্পোজিশন তো জানা নেই স্যার, কিন্তু মনে হচ্ছে ওটা বিষ। যদি নাও বা হয়, যদি আজ রাত্রির মধ্যে না মরি, তবে কাল সকালে নিশ্চয়ই 10 গ্রাম পটাশিয়াম সাইনাইড খাবো। আমি ওজন করে রেখেছি। আপনি ভাববেন না স্যার, আপনার পাথর আমার সঙ্গেই কবরস্থ হয়ে থাকবে সেই ডে অফ জাজমেন্ট পর্যন্ত। পরেশবাবু বললেন, আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেছে তো। ওসব বদ খেয়াল ছাড়ো।
আমি চেষ্টা করব যাতে হিন্দোলার সঙ্গে তোমার বিয়ে হয়। ওর বাপ জগাই মজুমদার আমার বাল্য বন্ধু, ঘুঘু লোক একটা। তোমাকে আমি ভালো রকম দেব, তা শুনলে হয়তো সে মেয়ে দিতে রাজি হবে। কিন্তু তুমি তো খ্রিশ্চান। হিন্দু হব স্যার। একেই বলে প্রেম। এখন ওঠো, ডাক্তার চ্যাটার্জির কাছে চলো। পরেশবাবু জানালেন যে প্রিয়তোষ অন্যমনস্ক হয়ে একটা পাথরের নুড়ি গিলে ফেলেছে। ডাক্তারের উপদেশে এক্স-রে ফটো নেওয়া হলো। তা দেখে ডাক্তার চ্যাটার্জি বললেন, এমন কেস দেখা যায় না, কালই আমি লানসেটে রিপোর্ট পাঠিয়ে দেব। এই ছোকরার অ্যাসেন্ডিং কোলনের পাশ থেকে ছোট্ট একটি সেমিকোলন বেরিয়েছে, তার মধ্যেই পাথরটা আটকে আছে। হয়তো পাথরটা আপনি আপনিই নেমে যাবে। এখন যেমন আছে থাকুক, বিশেষ কোনো ক্ষতি হবে না। যদি খারাপ লক্ষণ দেখা দেয় তবে পেট চিরে বার করে দেব। পরেশবাবু চিঠি পেয়ে জগাই মজুমদার তাড়াতাড়ি দেখা করতে এলেন এবং কথাবার্তার পর ছুটে গিয়ে তার মেয়েকে বললে, ওরে দোলা, প্রিয়তোষ হিন্দু হতে রাজি হয়েছে, তাকেই বিয়ে কর। দেরি নয়, ওর শুদ্ধিটা আজই হয়ে যাক, কাল তোদের বিয়ে হবে। হিন্দোলা আকাশ থেকে পড়ে বলল, কি বলছো তুমি বাবা? এই পরশু বললে গুঞ্জন, আবার আজ বলছো প্রিয়তোষ। এই দেখো, গুঞ্জন আমাকে কেমন হীরের আংটি দিয়েছে। বেচারা কি মনে করবে বলো তো? তুমিও তো তাকে কথা দিয়েছ। আমিও দিয়েছি। সেই কথায় খেলাপ হতে পারে না। গুঞ্জনের কাছে কি প্রিয়তোষ কিসে আর কিসে? জগাইবাবু বললেন, যা যা, তুই তো সব বুঝেছিস। প্রিয়তোষ এখন হিরণ্যগর্ভ হয়েছে, তার পেটে সোনার খনি। যবেই হোক একদিন বেরোবেই, তখন সেই পরশ পাথর তোরই হাতে আসবে। পরেশবাবু সেটা আর নেবেন না। প্রিয়তোষকে যৌতুক দিয়েছেন। ফেরত দে ওই হীরের আংটি। অমন হাজারটা আংটি প্রিয়তোষ তোকে বানিয়ে দিতে পারবে। এমন সুপাত্রের কাছে কোথায় লাগে তোর গুঁজে ঘোষ আর তার কন্ট্রাক্টর বাপ? আর কথাটি নয়, প্রিয়তোষকেই বিয়ে কর। অশ্রুগদগদ কণ্ঠে ফুপিয়ে ফুপিয়ে হিন্দোলা বললে, তাকেই তো ভালোবাসতুম, কিন্তু বড্ড যে বোকা। জগাইবাবু বললেন, আরে বোকা না হলে তোকে বিয়ে করতে চাইবে কেন? যার পেটে পরশ পাথর সে তো ইচ্ছে করলেই পৃথিবীর সেরা সেরা সুন্দরীগুলোকেই বিয়ে করতে পারত। প্রিয়তোষ হেনরি বিশ্বাসের মনে বিন্দুমাত্র অভিমান নেই। তার শুদ্ধি হলো, 1 সের ভেজিটেবল ঘি দিয়ে হোম হলো, 5 জন ব্রাহ্মণ লুচি ধোকা দই বোঁদে খেলো। তারপর শুভ লগ্নে হিন্দোলা প্রিয়তোষের বিয়ে হয়ে গেল। কিন্তু জগাইবাবু আর তার কন্যার মনস্কামনা পূর্ণ হলো না। পাথরটা পেট থেকে নামলো না। কিছুদিন পরে এক আশ্চর্য ব্যাপার দেখা গেল। পরেশবাবুর তৈরি সোনার সমস্ত জিনিসের জেল্লা ধীরে ধীরে কমে আসতে লাগলো। আর মাসখানেক পরে যেখানে যত যা জিনিস ছিল সবই লোহা হয়ে গেল। ব্যাখ্যাটা খুবই সোজা। সকলেই জানে যে ব্যর্থ প্রেমে স্বাস্থ্য যেমন বিগড়ে যায়, তৃপ্তি প্রেমে তেমনি চাঙ্গা হয়। দেহের সমস্ত যন্ত্র চটপট কাজ করে, অর্থাৎ মেটাবলিজম বেড়ে যায়। প্রিয়তোষ 1 মাসের মধ্যে পাথর জীর্ণ করে ফেলেছে। এক্স-রেতে তার কণা মাত্র দেখা যায় না। পাথরের তিরোধানের সঙ্গে সঙ্গে পরেশবাবুর সমস্ত সোনা পূর্বরূপ পেয়েছে। হিন্দোলা আর তার বাবা ভীষণ চটে গেছেন। বলছেন প্রিয়তোষটা মিথ্যাবাদী, ঠক, জোচ্চোর। ধাপ্পায় বিশ্বাস করে তারা আশায় আশায় এতদিন বৃথায় ওই খ্রিস্টানটার মল ঘেটেছেন। কিন্তু পরশ পাথর হজম করে প্রিয়তোষ মনে বল পেয়েছে, তার বুদ্ধিও বেড়ে গেছে। পত্নী আর শ্বশুরের বাক্যবান
সে আর মোটেই গ্রাহ্য করে না। এমনকি হিন্দোলা যদি বলে তোমাকে তালাক দেব, তবুও সে আর সায়ানাইড খাবে না। সে বুঝেছে যে সেন্ট ফ্রান্সিস আর পরমহংসদেব খাঁটি কথা বলেছেন। কামিনী আর কাঞ্চন দুই রাবিশ, লোহার তুল্য কিছু নেই। এখন সে পরেশবাবুর নতুন লোহার কারখানা চালাচ্ছে, রোজ 50 টন নানা রকম মাল ঢালাই করছে এবং বেশ ফুর্তিতেই আছে। নমস্কার। গল্পটি কেমন লাগলো? গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না দয়া করে। আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের মতামত।